নির্মাণ কাজ বন্ধ থাকায় বিআরটি প্রকল্প যেন গলার কাটা, নতুনভাবে মূল্যায়নের তাগিদ বিশেষজ্ঞদের। অনিয়মে জর্জরিত রাজধানীর বেশিরভাগ পাঠাগার, বাজেট খরচেই আসল উদ্দেশ্য, বরাদ্দের টাকা নিয়ে নয় ছয়ের অভিযোগ। হবিগঞ্জে স্কুল ভবন নির্মাণে অনিয়ম, ঢালাইয়ের মাত্র 3 দিনে ধসে পড়েছে দ্বিতীয় তলার সিঁড়ি, দোষীদের শাস্তির দাবি। হত্যা চেষ্টার শঙ্কায় যুদ্ধবিরতির পরও আত্মগোপনে আয়াতুল্লাহ খামেনি, প্রকাশ্যে এসে হতে পারেন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। স্বাগত এখন বাজারের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। গাজীপুর থেকে বিমানবন্দর এলাকার বাসিন্দাদের গলার কাটা হয়ে ওঠা বিআরটি প্রকল্পের মেয়াদ শেষ। 1 যুগের বেশি সময় পার হলেও শেষ হয়নি কাজ। স্টেশন, ব্রিজ ও ওভারপাস নির্মাণের কাজ মাঝপথেই স্থগিত। 7ম দফায় মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় বলছে প্রকল্পটি শেষ করতে প্রয়োজন আরও 3,000 কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে এটি আদৌ শেষ করা সম্ভব কিনা তা নতুনভাবে মূল্যায়ন করা দরকার। শাহাদাত অব্রের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত 20 কিলোমিটার দীর্ঘ বিআরটি প্রকল্প 2024 সালের ডিসেম্বরে মেয়াদ শেষে অগ্রগতি প্রতিবেদনে দেখানো হয় 97.47% কাজ শেষ হয়েছে। তবে বাস্তবে এর চিত্র অনেকাংশেই উল্টো। স্টেশনগুলোর অবস্থা একেবারেই নাজেহাল। সময়সীমা ও ব্যয়ের দিক থেকে একের পর এক রেকর্ড গড়েছে প্রকল্পটি। 2012 থেকে 2016 মেয়াদি এই প্রকল্পের প্রাথমিক বাজেট নির্ধারিত হয় 2,040 কোটি টাকা। পরে দ্বিতীয় দফায় তা বেড়ে দাঁড়ায় 4,268 কোটি টাকায়। 2009 সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও 5 বার সময় বাড়িয়ে 2024 সালেও শেষ হয়নি প্রকল্পটি। এ সময় 10টি বিআরটিসি বাস দিয়ে পাইলট প্রকল্প চালু করা হয়। এরপর 2025-এর জুনে প্রকল্পটি চালু করার কথা থাকলেও তা তো হয়নি, উল্টো 5 মাস পর বন্ধ হয়ে গেছে পাইলট প্রকল্প। এই শিববাড়ি স্টেশনটি পুরোপুরি এখন পরিণত হয়েছে একটি গাড়ি রাখার জায়গায়, যেখানে কিনা থাকার কথা ছিল বিআরটি প্রকল্পের বাস, কিন্তু সেখানে এসে আমরা লক্ষ্য করেছি কেবলই অন্যান্য গাড়ি। পাইলট প্রকল্প গত বছর যেটি চালু করা হয়েছিল সেটিও এখন কেবলই খাতা ও কলমে সীমাবদ্ধ রয়ে গেছে। অবৈধ গাড়ি পার্কিং ও জায়গা দখল করে গ্যারেজের কাজ করতেও দেখা যায় স্টেশনে। গাড়ি রাখা যাবে না, কিন্তু রাখার সাইনবোর্ড আছে, কিন্তু এটা তদারকি করার লোক নাই। 4,000 কোটি টাকারও বেশি ব্যয় করা এই বিআরটি প্রকল্প এখনো কাজ শেষ হয়নি, তবে পুরো কাজই এখন স্থগিত। এই প্রকল্প আবারও ব্যয় বাড়িয়ে শুরু করা হবে কিনা, কিংবা শেষ করার সিদ্ধান্ত নেবে কিনা সরকার, সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে প্রকল্পটি শেষ করতে প্রয়োজন আরও 3,000 কোটি টাকা, যেখানে 7ম দফা প্রকল্পের মেয়াদ বাড়তে পারে 2029 সাল পর্যন্ত। তাহলে একক প্রকল্পেই ব্যয় দাঁড়াবে প্রায় 7,000 কোটি টাকা। প্রশ্ন ওঠে, এত দীর্ঘ এই প্রকল্পের ভবিষ্যৎ কি? এই প্রশ্নগুলোর উত্তর জানতে যাই প্রকল্প পরিচালক রেজাউল করিমের কার্যালয়ে। প্রকল্প অফিসে পাওয়া যায়নি তাকে। তাদের এগুলো কোনো কার্যকর লাভ নেই, তারা কোনো কিছু বলতে পারে না। কেন কথা বলবে না? প্রজেক্টে যারা কাজ করে তারা এখন একমাত্র প্রজেক্টের এমডি কথা বলবে না এখন। স্যার আমার যেটা ফেলে দিচ্ছে। কি বলছেন? আমাকে উনি বলছেন যে ওদের এগুলো তো আমি বিষয়। একাধিকবার ফোন করার পর তিনি ফোন ধরলেও কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন। বিআইটি প্রকল্পে কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাচ্ছিলাম এবং আমার পিএম এর সাথে কথা বলে ইন্টারভিউ নিতে চাই আপনি কি? সম্ভব না, আমি অসুস্থ, জ্বর। তবে বাস্তবায়নকারী কর্মকর্তা জানান এই প্রকল্পের অবকাঠামোর কাজ শেষ হবার অপেক্ষায় তারা।
বাসের যে চলমান প্রকিউরমেন্ট সেটা দিয়ে যদি আমরা নোয়া দিতে পারি, অনুমোদন পাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা 26-এর মধ্যেই চলে যাওয়া সম্ভব, অপারেশনে চলে যাওয়া সম্ভব, সাবজেক্ট টু ফিনিশিং অফ সিভিল ওয়ার্ক। বিশেষজ্ঞদের একটি পক্ষ বলছে প্রকল্পটি আদৌ শেষ করা সম্ভব কিনা তা নতুনভাবে মূল্যায়ন করা দরকার। আর অপর পক্ষের আশা, বিআরটি চালু করতে পারলে মেট্রো রেলের মতো সুবিধা পাবে নগরবাসী। এই খণ্ডিত বিআরটি পৃথিবীর কোথাও পপুলার হয়নি, সুতরাং এইটাও হবে না। নতুন বিনিয়োগ করা আমার হিসাবে এটা একটা গচ্চা দেওয়া। এমআরটির মতো, এটা তো ভালো সিস্টেম। এমআরটির মতো সবাই, আপনি আধা ঘন্টায় গাজীপুর থেকে মহাখালী চলে যাবেন উইদাউট এনি ইন্টারাপশন, সেটা কি ভালো না? প্রকল্পের শতভাগ কাজ শেষ হওয়ার মধ্যে রয়েছে ড্রেন, 7টি ফ্লাইওভার, 10 লেনের টঙ্গী ব্রিজ ও 2টি ফুট ওভারব্রিজের। শাহাদাত অভ্র, এখন ঢাকা। পাঠাগারের অস্তিত্ব না থাকলেও রয়েছে মোটা অঙ্কের বাজেট, আবার কোথাও বরাদ্দের সাথে বাস্তব চিত্রের যোজন যোজন ফারাক। এমন চিত্র যেখানে 20 বছরেও পৌঁছায়নি একটি পত্রিকার কপি। দায়িত্বরত কর্মকর্তারাও জানেন না তার পাঠাগারের সঠিক সংখ্যা। অন্যদিকে লাইব্রেরি পরিচালনা নয়, বরং বাজেট খরচ করাই আসল উদ্দেশ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 2 সিটি কর্পোরেশনের পাঠাগারগুলোর অব্যবস্থাপনার চিত্র জানাচ্ছেন অভিজিৎ শান্ত। পাঠাগার আছে কিন্তু পাঠক নেই, আবার কোথাও পাঠক আছে কিন্তু চাহিদা অনুযায়ী বই নেই। এমনই দোদুল্যমান অবস্থায় রয়েছে নগরীর বেশিরভাগ গ্রন্থাগার। উন্নত মানসিকতা ও বুদ্ধিদীপ্ততার চর্চায় যেখানে পাঠাগারের গুরুত্ব সবচেয়ে বেশি, সেখানে কেন এমন ভগ্নদশা? আর কেনই বা বছরের পর বছর বরাদ্দ দিয়েও পাল্টানো যাচ্ছে না এমন চিত্র? আর বিষয়টির তদারকি ও পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের দায়সারা বক্তব্য কিসের ইঙ্গিত বহন করছে, তা তুলে ধরবে এখন টেলিভিশন। বাইরে নেই কোনো সাইনবোর্ড, দেয়ালেও ফাটল, দেখে মনে হবে একটি পরিত্যক্ত ভবন। বলছিলাম দক্ষিণ সিটির 28 নম্বর ওয়ার্ডের চারনিঘাট এলাকার মাওলানা মুফতি দিন মোহাম্মদ ইসলামী পাঠাগারের কথা। দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকার কথা থাকলেও বিকেল 5:15টায়ও মূল ফটকে তালা। আবার এখান থেকেই নাকি দেওয়া হয় টিসিবির পণ্য। মাসে 2-3 বার 4 বার আসে, কিন্তু মানে নির্দিষ্ট কোনো সীমা নাই। তো যখন টিসির মাল দেওয়া হয় তখনই খুলে, আর সপ্তাহে একদিন হয়তো খুলতে পারে। কেয়ারটেকার ছিল, এখন তো কেয়ারটেকারও দেখি না। গত 20 বছর আগে পাঠাগার ছিল, অনেক ছাগলের ঘর, এখন পাঠাগারের কোনো পরিবেশ নাই। সূত্রাপুরের জহির রাহান সাংস্কৃতিক কেন্দ্র পাঠাগার ও পাঠক শূন্য। শোকেসে সাজিয়ে রাখা বইগুলোও 20 বছরের পুরানো। গ্রন্থাগারিক জানালেন 2006 সালের পর কোনো পত্রিকা আসেনি পাঠাগারে। মাসে 1 টাকাও সহায়তা পান না বলে জানান এই কর্মকর্তা। এমনকি সহায়তার জন্য চাহিদাপত্র পাঠানো হলেও সাড়া মেলেনি কর্তৃপক্ষের। মিলেছে কেবল 126টি বই। কেন্দ্র লাইব্রেরির জন্য দৈনিক পত্রিকা সরবরাহ প্রসঙ্গে এই যে চাহিদাপত্র দিয়ে চাইতে তো আপনি শেষ। আমি শেষ 6 সাল থেকে তো 26, এর মানে হলো 19 বছর। 19 বছরে যদি আমি 126টা বই পাই। দক্ষিণ সিটির ওয়েবসাইট অবশ্য বলছে তাদের তত্ত্বাবধানে থাকা 8টি পাঠাগারে গত 8 অর্থ বছরে বরাদ্দ ছিল প্রায় 7.5 কোটি টাকা। তাহলে এই অর্থের গন্তব্য কোথায় তা জানতেই এবার যেতে চাই নগর ভবনে। তথ্যে অসঙ্গতি আর দায়সারা বক্তব্য দায়িত্বরতদের। 2 কর্মকর্তার কেউই জানেন না নগরে সঠিক পাঠাগারের সংখ্যা কত। এখন কয়টা পাঠাগার আছে আপনার? ভাই অনেক পাঠাগার আছে, বাস্তবে কিছু পাঠাগার কি জানা। প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মুবাশির হাসান জানান, পাঠাগার কাগজে কলমে তার অধীনে থাকলেও বাস্তবে কিছুই নেই, কারণ মানুষ নাকি আর সেখানে যায় না। উল্টো লাইব্রেরিগুলোর রুগ্ন দশার দায় চাপিয়ে দিলেন গণগ্রন্থাগারের ওপর। পাঠাগার শুধু ঢাকা সিটি কর্পোরেশনের দায়িত্ব, পাঠাগারের দায়িত্ব আসলে কার? গণগ্রন্থাগার, তার জন্য আলাদা একটা সংস্থা করা হয়েছে। আমি একটা আসলে পাঠাগার নীতিমালাও করতেছি, বাংলাদেশে নাই। মুবাশির হাসানের এই দাবির অসারতা ফুটে উঠল গণগ্রন্থাগার অধিদপ্তরের উপপরিচালকের কথায়। আমার মতামত তো আমি অলরেডি বলে ফেলেছি আর কি, এটা হলো তাদেরই এখতিয়ার। হ্যাঁ, এটি তো আসলে সত্য নয়। আমি তো আপনাকে মানে একদম এক্সপ্লেন করে বুঝাই দিলাম যে এটা
একটি সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি অধিদপ্তর। দক্ষিণের চেয়েও নাজুক উত্তর সিটির চিত্র। পুরো এলাকা ঘুরেও কোনো লাইব্রেরির সন্ধান মেলেনি। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী এখানে একটি পাঠাগারেরও অস্তিত্ব নেই, অথচ গ্রন্থাগার খাতে চলতি অর্থবছরে প্রায় 2.25 কোটি সহ শেষ 10 বছরে বরাদ্দ দেওয়া হয় 19 কোটি টাকার বেশি। এখন এটাই তো আমাদের সঠিক জবাবদিহিতার অভাবেই পাঠাগারের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ধ্বংস হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। তার মতে উন্নয়ন নয়, বাজেট খরচ করাই প্রধান উদ্দেশ্য, যাতে আদতে তছরূপ হচ্ছে রাষ্ট্র ও জনগণের সম্পদ। অর্থাৎ সিটি কর্পোরেশন যখন দায়হীন দায়িত্ব পালন করে কিংবা এই জবাবদিহিতার ক্ষেত্রে যখন যথেষ্ট ঘাটতি থাকে এবং এই ঘাটতির মধ্য দিয়ে পাঠাগারকে টিকিয়ে রেখে বাজেট যে অন্যায়ভাবে কিংবা নিয়ম বহির্ভূতভাবে যে খরচ করার যে অবস্থাগুলো দাঁড়িয়েছে, এক্ষেত্রে যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করা দরকার। আসলে পাঠাগারকে ধরে রেখে সেখান থেকে বাজেট জোচ্চুরি করা অথবা বাজেট আত্মসাৎ করা, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মের মুঠোফোন আসক্তি, পাঠে অনভ্যাস ও পাঠক খরার উদাহরণ দিলেও বাজেটের যথাযথ ব্যর্থতা বা দায়িত্বে অবহেলার দায় কি এড়াতে পারে সিটি কর্পোরেশন? অভিজিৎ শান্ত, এখন, ঢাকা। ঢাকার ধামরায় অবস্থিত সাবেক 2 সংসদ সদস্য বেনজির আহমেদ ও এম এ মালেকের বাড়িগুলো এখন অনেকটাই ভুতুড়ে। একসময় জমজমাট থাকলেও এখন জনমানব শূন্য পরিবেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যায় একাধিক মামলার আসামি হয়ে দীর্ঘদিন পলাতক প্রতাপশালী নেতারা। স্থানীয়রা বলছেন, ক্ষমতার দাপটে একসময় এলাকায় ত্রাসের রাজত্ব চালিয়েছে আওয়ামী লীগ সরকারের আমলের ক্ষমতায় থাকা 2 এমপি। দ্রুত তাদের বিচারের দাবি জানিয়েছেন তারা। হুমায়ুন কবিরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। একসময় এই বাড়িগুলোতে নেতাকর্মী সহ হাজারো মানুষের ভিড় লেগে থাকত, প্রভাব প্রতিপত্তি ছিল দৃশ্যমান, কিন্তু এখন তা নীরব। সরকার পতনের পর বাড়িগুলোতে যেন পড়েনি কারো পা। এই বাড়িগুলো ঢাকা 20 আসনের সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ ও এম এ মালেকের। দুজনের বিরুদ্ধেই রয়েছে হত্যা মামলা, দুর্নীতি ও অনিয়ম সহ একাধিক অভিযোগ। এরই মধ্যে এম এ মালেক গ্রেপ্তার হয়ে জামিনে মুক্ত হলেও এলাকায় ফেরেননি কেউই। সংসদ সদস্য বেনজির আহমেদ এবং মালেক সাহেব যে সমস্ত দুর্নীতি এবং অপকর্ম ধামরাইতে করেছেন এবং ধামরার উন্নয়নের সমস্ত টাকা পয়সা লুটপাট করে দেশের বাইরে নিয়ে গেছেন টাকা পয়সা। বিগত 15 বছর যে ধামরাইবাসী যে দুর্নীতি দেখেছে, আমরা ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে চাবো না যে আগামীবার এই দুর্নীতিগুলো হোক। এলাকাবাসী বলছেন, ক্ষমতার দাপটে একসময় এলাকায় ত্রাসের রাজত্ব চালিয়েছিল আওয়ামী লীগের এই 2 এমপি। দীর্ঘদিন ধরে তাদের লুটপাট, সরকারি অর্থ আত্মসাতে উন্নয়নের মুখ দেখেনি ধামরাইবাসী। ক্ষমতার নামে মানুষকে লুটপাট করেছে। বিভিন্ন সময়ে তারা, বিশেষ করে বেনজিরের কথা যদি বলা হয়, বেনজির সাহেব মালয়েশিয়ার লুক পাঠানোর কথা বলে প্রায় 20,000 কোটি টাকা লুটপাট করেছে। দখলবাজি করছে, চাঁদাবাজি করছে এবং সন্ত্রাসের সাথে নৈরাজ্য তৈরি করছে। যারা এই দুর্নীতি করেছে এদের আমরা সুষ্ঠু বিচার চাই। পুলিশ বলছে, ধামরাই থানায় সাবেক এই 2 এমপির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। বেনজির আহমেদ এবং এম এ মালেক, এদের বিরুদ্ধে অত্র থানায় একাধিক মামলা রয়েছে। ইতিপূর্বে এম এ মালেককে গ্রেপ্তার করা হয়েছে এবং 5ই আগস্টের পর থেকে বেনজির আহমেদ পলাতক রয়েছে। তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমাদের একাধিক টিম কাজ করেছে। ক্ষমতার বলয়ে থেকে অনিয়মকে নিয়মে পরিণত করা এই রাজনীতিবিদরা আইনের আওতায় এলে তা সমাজের জন্য ইতিবাচক বার্তা দেবে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। হুমায়ুন কবির, এখন, ধামরাই। দফায় দফায় কাজের মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি সিলেটের গোয়েনঘাট শালুটিকোট রাস্তার মেরামত কাজ। গত 3 বছরে 10 কিলোমিটার রাস্তার মেরামত কাজ হয়েছে মাত্র 50%। ফলে ভোগান্তির শেষ নেই পর্যটন এলাকা গোয়েনঘাটের 4 লাখ মানুষের। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকৌশল বিভাগের গাফিলতির কারণেই এমন দুরবস্থার তৈরি হয়েছে। এর সত্যতা মিলেছে দুদকের অভিযানেও। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন সেলিম মিয়া। সিলেটের শালুটিকোর গোয়েনঘাট সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দ আর ভাঙাচোরা রাস্তা যেন দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। সড়কে চলাচলকারী বাসিন্দারা বলছেন, চলাচল অনুপযোগী এমন সড়কে ভোগান্তির শেষ নেই তাদের।
গাড়ি লইয়া চলাফেরা খুবই কষ্ট হয়, পানি জমি যায়, গাড়ি নষ্ট হয়, উঠা যায় না। যাত্রীরও কষ্ট এবং গাড়ি ঘোড়ার অবস্থা বেশ ভালো থাকে না। যে কাজ করে ও কাজ আমরা ভাঙিয়ে যায় আর কি। তো আমরা অভিযোগ করি, অভিযোগ করলে তো আমরা কেউ পাই না। এমন বাস্তবতায় 2024 সালে 2টি প্যাকেজে 10 কিলোমিটার সড়কের সংস্কার ও নির্মাণ কাজ শুরু করে ঢালি ও দেলোয়ার হোসেন কনস্ট্রাকশন। তবে 2.5 বছরে কাজ শেষ হয়েছে মাত্র 50%। কাজ শুরুর কয়েক মাসের মধ্যেই সড়কে ভাঙন শুরু হয় নতুন করে। স্থানীয়রা বলছেন, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও তদারকি না করায় এমন অবস্থা তৈরি হয়েছে। আতঙ্কের মধ্যে আছে যে কন্ট্রাক্টর কাজ শেষ করার পরে যে রডগুলো বাইর হবে, তখন আমরা গাড়ি নিয়ে আসল মুখিরা 2 দিন কাজ করে 2 মাস কাজ বন্ধ থাকে, এরকম চলতেছে এখন। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার সরেজমিনে অনুসন্ধান করে অভিযোগের সত্যতাও পায় দুর্নীতি দমন কমিশন। এসব অনিয়ম প্রতিবেদন কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে বলে জানায় অনুসন্ধানী দল। 1.5 কিলোমিটার জায়গা এস্টিমেটই করা হয়নি, এই ভোগান্তি এই এলাকার জনগণকে ভুগতে হবে। কাজের যে মান সেটাতে গাফিলতি আছে এবং অনিয়ম কিছুটা হয়েছে মর্মে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। আমরা কমিশনকে এই বিষয়ে জানাবো। ঠিকাদারি প্রতিষ্ঠানের অজুহাত, বন্যার কারণে কাজ শেষ করতে দেরি হচ্ছে। তবে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। দৃষ্টিগোচরে আসছে, আমাদের কর্তৃপক্ষ জানাইছে, আমরা এটা সংশোধন করে দেবো যতটুকু ত্রুটি বিচ্যুতি আছে, এবং কাজটা আমরা দ্রুত সময়ের মধ্যে উঠানোর চেষ্টা করব। কিন্তু বন্যা এই এলাকায় বেশি, এটির জন্য আমাদের কাজটা দেরি হচ্ছে। গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী তোমাকে আমরা জরিমানা করবে এবং তোমার কাজ লাইসেন্স দেওয়ার হবে মিনিমাম 2 ইয়ার্স। এই চিঠিও আমরা ঠিকাদারকে দিয়ে দিছি, একেবারে লিখিত দিছি, এবং কাজের ধীরগতির জন্য অনেকবার চিঠি দেওয়া আছে। ভঙ্গুর রাস্তার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন খাত, যার নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতিতেও। গোয়াইনঘাট শালুটিকর এই রাস্তার বেহাল দশার কারণে স্থানীয়রা যেমন ক্ষতিগ্রস্ত, তেমনি ক্ষতিগ্রস্ত এই রাস্তায় চলাচলকারী পর্যটকরাও। তবে রাস্তার ভঙ্গুর অবস্থার কারণে পর্যটক সংখ্যা এখন কমে গেছে, যার ফলে বড় ধরনের একটা নেতিবাচক প্রভাব পড়ছে উপজেলার পর্যটন শিল্পে। তাই স্থানীয়রা বলছেন, আগামী বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই যদি উন্নয়ন কাজ শেষ না হয়, তাহলে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হবেন এই এলাকার মানুষজন। গুলজার আহমেদ, এখন গোয়াইনঘাট, সিলেট। হবিগঞ্জের বাহুবলে স্কুল ভবন নির্মাণে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। ঢালাইয়ের মাত্র 3 দিনেই ধসে পড়েছে 2য় তলার সিঁড়ি। উপজেলা প্রকৌশল অধিদপ্তর বলছে, ডিজাইন বহির্ভূত নির্মাণ ও ত্রুটির বিষয়ে আগেই চিঠি দেওয়া হয়েছিল ঠিকাদারকে। কাজল সরকার জানাচ্ছেন বিস্তারিত। হবিগঞ্জের বাহুবল উপজেলার খাগাউড়া 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় চলছে নতুন স্কুল ভবন নির্মাণ কাজ। তবে কাজ চলার মধ্যেই ধসে পড়েছে 2য় তলার সিঁড়ি, খুলে পড়ছে পিলারের ঢালাই। ভবনের নির্মাণ কাজের শুরু থেকেই অনিয়মের অভিযোগ তোলেন স্থানীয়রা। তাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে স্কুল ভবন নির্মাণ করছে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স শেখ সেলিম। এ নিয়ে ঠিকাদারের লোকজনের সাথে গ্রামবাসীর কথা কাটাকাটিও হয়েছে। সিঁড়ি দইটা নিজেই ফরিয়ে গেছে। কাজটা করা হয়েছে, কাজটার আমাদের সব জালিয়াতি। সিমেন্টের বাগ একবারে কম, রড বড় দিয়ে বানছে, এটা 2 নম্বরই, সব 2 নম্বরই। একটা কলমে 5 থেকে 6 ফুটের ভিতরে কোনো একটা রিং নাই। যদি 5 থেকে 6 ফুটের ভিতরে একটা রিং থাকে না, তাহলে এই বিল্ডিং দিয়া আমরা কতটুকু নিরাপত্তা থাকতে পারি। এদিকে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের পরিদর্শনেও ধরা পড়েছে অনিয়মের চিত্র। ডিজাইন বহির্ভূত নির্মাণ ও অনিয়মের বিষয়ে গেল 22 জুনেই ঠিকাদারকে চিঠি দেওয়া হয়। একটা সিঁড়ি আছে ফার্স্ট ফ্লোরে, সেটা ঢালাই করছিল, তো করার পরবর্তীতে দেখি যে সিঁড়িটার আপনার যে ড্রয়িং ডিজাইন স্পেসিফিকেশন আসে সেই অনুযায়ী আমার হয় নাই। সেক্ষেত্রে আমি যাই ঠিকাদারকে চিঠি করে দিই যে আপনি এটা ভেঙে পুনরায় ড্রয়িং ডিজাইন স্পেসিফিকেশন মোতাবেক করেন। সেই কারণে আমরা চিঠি দিয়ে দিছি। কাজের ত্রুটির বিষয়টি স্বীকার করেছেন ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক তুষার চৌধুরী। তার দাবি, একটি ধাপ কম হওয়ায় ধসে পড়েছে সিঁড়িটি। সিঁড়ির ধাপ যতগুলো থাকার দরকার, সিঁড়ির ধাপ একটি কম হওয়াতে স্পেসিফিক ডিজাইন বহির্ভূত হয়েছে। ভুল মানুষেরই হয়, এমনিতেই এটা ভাঙে ফেলার কথা ছিল। শিশুদের জন্য নির্মিত এই বিদ্যালয় ভবন কতটা নিরাপদ, সেই প্রশ্ন স্থানীয়দের। দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তাদের। কাজল সরকার, এখন হবিগঞ্জ।
জামালপুরে সপ্তাহ ব্যবধানে বেড়েছে সবজির দাম। কেজি প্রতি 5 থেকে 10 টাকা বাড়তি দরে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি, তবে অপরিবর্তিত রয়েছে পেঁয়াজ ও রসুনের দাম। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, ছুটির দিনের বাজার দরের কি তথ্য রয়েছে আর জানাবেন? উজ্জ্বল, জামালপুরে সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে আলু, পেঁয়াজ, রসুনের দাম। আর এই সব ধরনের সবজির দাম বাড়ার কারণ হিসেবে এখানকার ব্যবসায়ী এমনকি যারা কৃষক রয়েছে তারা আমাকে যে বিষয়টি জানিয়েছে, অর্থাৎ জামালপুরে যে সপ্তাহব্যাপী যে বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে চরের উৎপাদিত সব ধরনের সবজি প্রায় নষ্ট হয়ে গিয়েছে। সেই জন্যই আর বাজার কিছু সরবরাহ কিছুটা কম থাকার কারণেও সব ধরনের সবজির দাম বেড়েছে। অর্থাৎ আজকে যদি আমি বলি, এই হাটে অর্থাৎ ঢেঁড়স বিক্রি হচ্ছে 40 টাকা কেজি ধরে, অর্থাৎ গত সপ্তাহে আমরা এই ঢেঁড়স দেখছি 15 থেকে 20 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। পটল বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা, গত সপ্তাহে যেখানে বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা কেজি দরে। অর্থাৎ কচুরমুখী বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, শসা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। অর্থাৎ এই শসা গত সপ্তাহেও আমরা দেখেছি এই হাটে বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা কেজি দরে, 25 টাকা মতো বিক্রি করতে আমরা দেখেছি। অর্থাৎ এই যে সপ্তাহের ব্যবধানে সবজির দাম বেড়ে গেছে। অর্থাৎ কাঁচামরিচ বিক্রি হচ্ছে আজকে 55 থেকে 60 টাকা কেজি দরে। অর্থাৎ গত সপ্তাহেও এই কাঁচামরিচের দাম কিছুটা কম ছিল। আরেকটি বিষয় ভালো ছিল, আজকে যদি পেঁয়াজের কথা বলতে, তাহলে পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজি দরে, আলু বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা কেজি, রসুন বিক্রি হচ্ছে পকার মধ্যে 110 থেকে 120 টাকা কেজি দরে। অর্থাৎ এই যে আলু, পেঁয়াজ, রসুন অপরিবর্তিত থাকলেও অন্যান্য সবজির দাম কিন্তু বেড়ে চলছে। অর্থাৎ কৃষকরা জানিয়েছে যদি এখনো আবহাওয়া অনেকটা খারাপ রয়েছে, এই আবহাওয়া খারাপ যদি থেকেই থাকে তাহলে তাদের সবজির দাম আরো বাড়ার একটি সম্ভাবনা আছে। যেহেতু রোদের কারণে সবজির গাছ কিছুটা সুস্থ সবল থাকে, কিন্তু বৃষ্টির কারণে মাঠে পানি জমে থাকার কারণে কিন্তু এই সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এতে করে কিন্তু সাধারণ যে মানুষ আছে তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে কিন্তু নিত্যপণ্য সবজির দাম। সব মিলিয়ে বলা চলে এই সবজির দাম বেড়ার কারণে সাধারণ মানুষের একটু দাম একটু চড়ার মধ্যে রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা সকালবেলা মাছের বাজারে ঘুরেছি, সেখানেও কিন্তু চাষের যে মাছ রয়েছে সেই মাছও কিন্তু সরবরাহ একটু কম থাকার কারণে কিন্তু মাছের দামও কিন্তু বেড়ে গিয়েছে। অর্থাৎ দেশীয় মাছ আবার হাটে আসতেও আমরা দেখছি। আরেকটি বলা যায় যে মুরগির মাংস, ডিম, গরুর গোশত সেগুলোর দামও কিন্তু কিছুটা অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ যে দামে বিক্রি সপ্তাহে সেই দামে বিক্রি হচ্ছে। এই তো বলা চলে সব মিলে সবজির দাম কিন্তু বেড়ে চলেছে। এই ছিল আমার কাছ থেকে সবজির দরদামের সবশেষ তথ্য। উজ্জ্বল। জামালপুর থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী জুয়েল রানা। এদিকে গাজীপুরের পাইকারি বাজারে কমেছে ডিমের দাম, তবে খুচরা বাজারে তেমন প্রভাব পড়েনি। এ নিয়ে আরও জানাতে গাজীপুরের নতুন বাজার ডিমের আড়ত থেকে যুক্ত আছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবেন খুচরায় ডিমের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে কিনা, ব্যবসায়ীরা কি বলছেন? উজ্জ্বল, আসলে পাইকারি বাজারে প্রায় প্রতিদিনই কিন্তু ডিমের দাম ওঠানামা করছে। তবে গত বেশ কিছুদিন ধরেই আমরা যেটি দেখছি যে পাইকারি বাজারে ডিমের দাম নিম্নমুখী, অর্থাৎ প্রতিদিনই কিন্তু 10 পয়সা 20 পয়সা করে কমছে, আবার কখনো কখনো 10 পয়সা বাড়ছে প্রতি পিস ডিমে। তবে যেহেতু পাইকারি বাজার এটি, এবং এই পাইকারি বাজারে মূলত ডিমের হিসাবটি হয় 100 ডিম হিসাব করে, এবং এখানে যে আমরা যেটি জানতে পেরেছি যে আজকের বাজারে পাইকারি বাজারে প্রতি হালি ডিমের দাম পড়ছে, লাল ডিম সেটি হচ্ছে 33 টাকা, এবং যেটি সাদা ডিম সেটির দাম পড়ছে 28 টাকা। তবে এই ডিমটি যখন পাইকারি বাজার থেকে খুচরা বাজারে যাচ্ছে তখন কিন্তু সাদা ডিম যেটি রয়েছে সেটি প্রতি হালি বিক্রি হচ্ছে 35 টাকা, অর্থাৎ 60 টাকা হালিতে এখানে পার্থক্য রয়েছে পাইকারি এবং খুচরা বাজারের মধ্যে। অন্যদিকে যেটি লাল ডিম সেটি কিন্তু খুচরা বাজারে বিক্রি হচ্ছে 40 টাকা হালিতে। অর্থাৎ বলা যায় যে পাইকারি বাজার থেকে এক লাফে কিন্তু 7 থেকে 8 টাকা কিন্তু খুচরা বাজারে দাম বাড়ছে, এবং এই দাম বাড়ার পেছনে আমরা যারা পাইকারি বাজারে যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে যেহেতু বেশ কিছুদিন ধরেই বিভিন্ন যে খামারগুলো রয়েছে সেই খামারগুলোতে যে ডিমের যে মজুদ, অর্থাৎ কোরবানির ঈদের সময় ডিম কিন্তু সেখান থেকে বিক্রি হয়নি, অনেক ডিম খামারগুলোতে আটকা পড়েছে, যে কারণে সেখানে ডিমের একটি মজুদ রয়েছে, বাড়তি মজুদ, এবং সেই ডিমগুলো এখন বাজারে যখন আসছে তখন একই সঙ্গে বাজারে সরবরাহ কিন্তু বেড়ে গেছে, যার প্রভাবে কিন্তু দামটি কিন্তু পাইকারি বাজারে কমে গিয়েছে, এবং এর ফলে কিন্তু খামারিরা লোকসানের মধ্যে দিয়ে যাচ্ছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বলছেন যে
এভাবে লোকসান গুনলে কিন্তু প্রান্তিক খামারি যারা রয়েছেন তাদের কিন্তু বেশ ক্ষতির সম্মুখীন হবেন, এবং যে কারণে অনেক খামারি কিন্তু পথে বসে যাবেন বলে তারা আশঙ্কা করছেন। অন্যদিকে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু তুলনামূলক এই ডিমের বাজার এখন কম হওয়ার কারণে তারা অনেকটাই সন্তুষ্ট, কারণ তারা বলছেন যে এখন ক্রয় সীমার মধ্যে রয়েছে। ৮ টাকা থেকে ১০ টাকার মধ্যে ডিম পাওয়া যাচ্ছে পাইকারি বাজার এবং খুচরা বাজারে, সে কারণে তারা কিন্তু কিছুটা সন্তুষ্ট প্রকাশ করেছে। এবং এই যে দামের যে পার্থক্য পাইকারি এবং খুচরা বাজারের মধ্যে, এই পার্থক্যটি কমিয়ে আনার জন্য কিন্তু যেটি প্রয়োজন সেটি হচ্ছে বাজার মনিটরিং, অর্থাৎ ভোক্তা অধিকারের যে বাজার মনিটরিং সেটি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না বলেই কিন্তু এই দামটি কমানো যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে ডিমের বাজারের সবশেষ তথ্য। উজ্জ্বল। গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। প্রায় বিলুপ্ত হওয়া এমন প্রজাতির গাছের সাথে পরিচয় ঘটাতে ২০১৪ সালে মাত্র ১৫০০ টাকার গাছ দিয়ে ঘরের বারান্দায় বাগান শুরু। পরবর্তীতে ইউটিউব ও গুগল দেখে বনসাই গাছ তৈরি শেখা। সেই থেকে গত ১১ বছরে বাড়ির ছাদে নাগলিঙ্গম, খোয়া বাবলা, অশোক পলাশ সহ ৫০০ প্রজাতির বনসাই বাগান গড়ে তোলেন নারায়ণগঞ্জের এক চিকিৎসক দম্পতি। দেশি বিদেশি বিলুপ্ত প্রজাতির ২,০০০ বনসাই গাছ রয়েছে তাদের বাগানে। ইমরান আলী সজীবের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নারায়ণগঞ্জের নিমাই কাশারির চিকিৎসক দম্পতি মাহফুজা আক্তার ও ফয়েজ আহমেদ ১১ বছর আগে বাড়ির ছাদে গড়ে তোলেন বনসাই বাগান, যেখানে প্রতিটি কোণায় জায়গা পেয়েছে বিলুপ্ত প্রজাতির বনসাই গাছ। তারা জানান, শুরুতে শখের বশে ৫টি ক্যাকটাস ও ২টি বনসাই দিয়ে শুরু হয় ছাদ বাগানের যাত্রা। এখন সেখানে জায়গা পেয়েছে ৫০০ প্রজাতির ২,০০০ গাছ, যার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। বনসাইয়ের মাধ্যমে প্রকৃতি থেকে যেসব গাছগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই গাছগুলোকে খুব ভালোভাবে সংরক্ষণ করা যায় এবং বাচ্চাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া যায়। এই অনুপ্রেরণা থেকেই আমরা আসলে ছাদ বাগান শুরু করেছি। আমাদের এই বাগানটা আমরা যদি ছাদে বৃহৎ পরিসরে শুরু করতে পারি তাহলে আমাদের বাচ্চাদের জন্য উপকার হবে। মাহফুজা ফয়েজ দম্পতির ছাদ বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছেন গাছপ্রেমীরা, অনেকে আবার আগ্রহী হয়ে উঠছেন। আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে আমরা করতে পারি কিনা এই ছাদ বাগান বা বনসাই। বর্তমানে দেশে বনসাইয়ের বেশ চাহিদা রয়েছে। এটি বাণিজ্যিকভাবে উৎপাদন করে লাভবান হওয়ার সুযোগ রয়েছে বলে জানান কৃষি কর্মকর্তারা। বাজার মূল্য অনেক এবং এটা করে বাণিজ্যিকভাবে তারা লাভবান হতে পারেন। বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বনসাই উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগবালাই পোকামাকড়ের আক্রমণ সহ সকল ক্ষেত্রে পরামর্শ সেবা প্রদান করে। বনসাইয়ের প্রতি মানুষের আগ্রহ থাকলেও সুযোগের অভাব রয়েছে, তাই বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য সরকারি বিভিন্ন পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন উদ্যোক্তারা। এখন নারায়ণগঞ্জ। স্থায়ী বসবাসের জন্য ব্রেক্সিটের আগে যুক্তরাজ্যমুখী বাংলাদেশি বংশোদ্ভূত ইউরোপীয় ইউনিয়নের অনেক নাগরিক, যাদের মধ্যে অনেকে গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠানও। ব্রেক্সিটের পর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্য নতুন বাণিজ্য প্রতিরক্ষা চুক্তি করার পর চলতি বছর থেকে সেই গতি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। লন্ডন ঘুরে আরও জানাচ্ছেন মনিরুজ্জামান মনির। নিরাপদ অভিবাসন এবং সন্তানের শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চয়তা, এসব কথা ভেবে ব্রেক্সিটের আগে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন বহু বাংলাদেশি বংশোদ্ভূত ইইউ নাগরিক। যুক্তরাজ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশি কমিউনিটি। নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবেলায় এখন বিভিন্ন ব্যবসায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনেকে, গড়েছেন শক্ত অবস্থানও। আমি এখানে আসার পরে লেখাপড়া করে এখানে একটা অ্যাকাউন্টেন্সি কমপ্লিট করছি, এখন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, এবং অ্যাকাউন্টেন্সি এই মাধ্যমে আমি ওভারঅল শুধু ইউরোপিয়ান কমিউনিটির সমস্ত বাংলাদেশি কমিউনিটিকে এখানে সার্ভিস দিতে পারছি। শুরু থেকে বিজনেস করার ইচ্ছা ছিল এবং আমি বিজনেস শুরুও করেছি এবং যথেষ্ট সফলতাও পেয়েছি বিজনেসে আজ, এবং আরো ভালো কিছু করার ইচ্ছা আমার রয়েছে। জাপানিজ এবং ইটালিয়ান কুজিন একটা ফিউশন আমরা করেছি। ব্রিটিশ কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি সহ অন্যান্য সব কমিউনিটির মানুষ এখানে আসছেন, তারা এনজয় করছেন। ব্রেক্সিটের দীর্ঘ প্রায় এক দশক পর চলতি বছর ইইউ যুক্তরাজ্যের মধ্যে ফলপ্রসূ চুক্তি ও আলোচনা হওয়ায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। এতে বাংলাদেশি বংশোদ্ভূত ইউরোপীয় ইউনিয়নের নাগরিকরা আরও যুক্তরাজ্যমুখী হবে বলে ধারণা করা হচ্ছে। ইউথ মোবিলিটি স্কিমের মাধ্যমে যেটা হচ্ছে যে ইউরোপ থেকে 18 থেকে 30 বছরের
লোকজন এখানে আসতে পারবে, কাজ করতে পারবে বিনা বাধায়, তারপর পড়াশোনা করতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে। ঐতিহাসিক ব্রেক্সিটের মাধ্যমে 2020 সালে ছিন্ন হয় যুক্তরাজ্য ও ইউর 47 বছরের সম্পর্ক। তবে ইউথ মোবিলিটি স্কিম আলোচনার মাধ্যমে শুরু হতে যাচ্ছে নতুন সম্পর্ক। চলতি বছর ইতিমধ্যেই নতুন বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তিও করেছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য। ইউরোপিয়ান বাংলাদেশিরা যুক্তরাজ্যে এসে নানা প্রতিকূলতা কাটিয়ে এখন বিভিন্নভাবে প্রতিষ্ঠিত। তারা জানিয়েছেন সন্তুষ্টির কথাও। ব্রেক্সিটের পর সম্প্রতি ইউ এবং ইউকের মধ্যে আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা মনে করছেন উভয় পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে হতে পারে নতুন দুয়ারের উন্মোচনা। মনিরুজ্জামান মনির, এখন, লন্ডন, যুক্তরাজ্য। আয়াতুল্লাহ আলী খামেনি প্রকাশ্যে না আসা ইরান জুড়ে উদ্বেগের মধ্যেই বুধবার প্রচার করা হয় নতুন ভিডিও বার্তা। তবে যুদ্ধবিরতিতে 2 দিন পেরিয়ে গেলেও জানা যায়নি কোথায় আছেন দেশটির সর্বোচ্চ নেতা। এ অবস্থায় বিশ্লেষকরা ধারণা করছেন, যখন জনসম্মুখে বেরিয়ে আসবেন তখন ভিন্ন এক জাতি খুঁজে পাবেন খামেনি। অনেকে এও মনে করছেন, আগের চেয়েও আরও কয়েক গুণ জোরালো ভূমিকা নিতে পারে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা। তৌহিদুর রহমানের প্রতিবেদন। ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রযাত্রাকে হুমকি মনে করে 13 জুন আক্রমণ শুরু করে ইসরায়েল। 21 জুন দেশটির 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। পাশাপাশি তেল আবিব, ওয়াশিংটন হুমকি দেয় খামেনি শাসন ব্যবস্থা পরিবর্তনের। এসবকে পাত্তা না দিয়ে ইসরায়েলকে তো বটেই, যুক্তরাষ্ট্রকেও দাঁত ভাঙা জবাব দিতে কাতার ও ইরাকে থাকা মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পরে 24 জুন যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির পর এখনও জনসম্মুখে আসেননি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সব মিলিয়ে প্রায় 1 সপ্তাহ ধরে লোকচক্ষুর অন্তরালে তিনি, যা নিয়ে উদ্বিগ্ন দেশবাসী। হচ্ছে খবরের শিরোনামও। ঠিক এমন সময় বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতি দিয়েছেন খামেনি। এর কিছুক্ষণ পরই রেকর্ড করা একটি ভিডিও বার্তাও সামনে আসে, যেখানে দৃঢ় কণ্ঠে খামেনি দাবি করেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হয়েছে ইরান। এমনকি এই যুদ্ধের মাধ্যমে তার দেশ যুক্তরাষ্ট্রকে চপেটাঘাত করেছে বলেও মন্তব্য করেন 86 বছর বয়সী এই নেতা। به یکی از پایگاه‌های مهم آمریکا در منطقه پایگاه العدید সশরীরে সামনে না এলেও খামেনির এই ভিডিও বার্তায় কিছুটা স্বস্তিতে ইরানের জনগণ। যুদ্ধবিরতি হলেও এখনও ষড়যন্ত্র ও হত্যা চেষ্টার শঙ্কায় তিনি আত্মগোপনে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এই অবস্থায় বিশ্ববাসীর কৌতূহল, ঠিক কবে নাগাদ প্রকাশ্যে আসবেন ইরানের সর্বোচ্চ এই নেতা। এমন পরিস্থিতিতে বিশ্লেষণধর্মী খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি, যেখানে বলা হয় যখন অথবা যদি আত্মগোপন থেকে বেরিয়ে আসেন তখন নতুন চ্যালেঞ্জ কিংবা নতুন যুগেরও মুখোমুখি হতে পারেন খামেনি। কারণ হিসেবে বলা হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণে পারমাণবিক ও সামরিক অবকাঠামোর ক্ষতি ছাড়াও অনেক শীর্ষ বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা হারিয়েছে ইরান। প্রশ্ন উঠেছে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা নিয়েও। এই অবস্থায় খামেনি শাসন ব্যবস্থা কতদিন টিকতে পারবে তা অনুমান করা কঠিন বলে মনে করছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং স্কলার অধ্যাপক লিনা খতিব। তবে এটি শেষের শুরু হতে পারে বলেও মনে করছেন তিনি। অন্যদিকে সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের ইরান বিষয়ক বিশেষজ্ঞ আলী আনসারিও বলেছেন এটা বেশ স্পষ্ট যে নেতৃত্ব নিয়ে মতবিরোধ রয়েছে ইরানে। বিশ্লেষকরা এও বলছেন যে অভ্যন্তরীণ বিরোধিতার মাধ্যমে খামেনির শাসন ব্যবস্থা পতনের সম্ভাবনা খুবই কম। যদি তাই হতো তাহলে টানা 40 বছর ক্ষমতা টিকিয়ে রাখতে পারতেন না তিনি। তাছাড়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আক্রমণের পর ক্ষমতা ধরে রাখতে শাসক গোষ্ঠী এখন আরও বেশি জোরালো পদক্ষেপ নেবে বলেও মনে করা হচ্ছে। ইরানের সর্বোচ্চ এই নেতা হয়তো বয়সের দিক বিবেচনায় একজন যোগ্য উত্তরসূরি দেখে তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বলেও মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, এখন, বিশ্ব। দেশের ব্যাংকিং খাতের উপর আস্থা নেই লেবাননের নাগরিকদের। তারা ঝুঁকছেন মানি ট্রান্সফার কোম্পানিগুলোর দিকে। 2019 সালে আর্থিক খাত ধ্বংস নামার পর সঞ্চয় হারায় লাখ লাখ গ্রাহক। নিরাপত্তা সংখ্যায় বিভিন্ন আর্থিক পরিষেবা অ্যাপের উপর নির্ভরশীল হয়ে পড়েন তারা। সুস্থ ব্যাংকিং ব্যবস্থা ফিরিয়ে আনতে সরকারের নানা পদক্ষেপের পরও আস্থা ফিরছে না গ্রাহকদের। আরও জানাচ্ছেন তানভীর জনি। 2019 সাল থেকে লেবাননে ক্রমবর্ধমান অর্থনৈতিক মন্দার শুরু। দেশটির মোট জনসংখ্যার প্রায় 80%ই দারিদ্র্যসীমার নিচে চলে যায়। তারল্য সংকটে পড়ে দেশটির প্রায় সব বাণিজ্যিক ব্যাংক। এরপরই জনগণের সঞ্চয়ের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে লেবানন সরকার।
এতে আর্থিক অনিশ্চয়তায় পড়ে লাখ লাখ গ্রাহক। সেই সঙ্গে রাজনৈতিক অস্থিরতা ও ব্যাংক ডাকাতি সংকটকে আরও গভীর করে তোলে। নিরাপত্তার শঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় বেশ কিছু ব্যাংক। ধীরে ধীরে ব্যাংক খাতের উপর গ্রাহকদের আস্থা নাই হয়ে যায়। বিকল্প উপায় হিসেবে লেবাননের জনগণ নির্ভরশীল হয়ে পড়ে মানি ট্রান্সফার পরিষেবার উপর। বেশ কিছু কোম্পানির অ্যাপ ব্যবহার করে তারা লেনদেনে অভ্যস্ত হয়ে ওঠে। পানি বা বিদ্যুৎ বিল থেকে শুরু করে গৃহস্থালির কেনাকাটা সবই এসব সংস্থার মাধ্যমে করে থাকে। عم بستعملش او لو عم هن مش بدل عن البنك، البنك شغلته شيء وهن شيء، هو اللي صارت مثل حوالات انه بين العالم تستعملها. I don't have a bank account. I never had a bank account. I don't want to have a bank account because they can be trusted. গ্রাহকদের ব্যাপক আগ্রহ থাকায় এসব মানি ট্রান্সফার সংস্থাগুলো ব্যাংকের মতো কার্ড সিস্টেম চালু করেছে। ধীরে ধীরে সব ধরনের সেবা চালু করার পরিকল্পনা করছে সংস্থাগুলো। بدنا 50 سنه ترجع الناس تامن بالبنوك، فيصير شيء تغيير. ما لهلا ما في تغيير، حكي 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 حكي. ارطوا المصريات المودعين، ارطوا العالم، ارطونا معهم والله العظيم। 50 লাখ বাসিন্দাদের সেবায় নিয়োজিত মাত্র কয়েকটি বাণিজ্যিক ব্যাংক। অর্থনৈতিক পতনে পেনশনের অর্থ তুলতে পারছেন না অবসর নেয়া লেবানিজরা। অনেকে ব্যাংকে রাখা আমানতও ফেরত পাচ্ছেন না। বিশেষজ্ঞরা বলছেন, লেবাননে এই মুহূর্তে একটি সুস্থ ব্যাংকিং খাতের কোনো বিকল্প নেই। ব্যাংকগুলোর অর্থনৈতিক উন্নয়ন অপরিহার্য হয়ে পড়েছে। لحد الآن لم يكن هناك خطة أو تصور كيف بدنا الناس تسترجع الودائع اللي حطتها بالمصارف، وبالتالي لحد الآن ماني شايف نحن على أبواب إصلاح أو على أبواب مرحلة تمكن اللبنانيين من استعادة الثقة। লেবানন সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক আর্থিক ব্যবস্থাকে সংস্কারের মাধ্যমে সঠিক পথে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। তারপরও আর্থিক খাতে বিশ্বাস ফিরছে না গ্রাহকদের। ব্যাংকের চেয়ে মানি ট্রান্সফারে স্বাচ্ছন্দ্য বোধ করছেন বহু গ্রাহক। তানভীর জনি, এখন বিশ্ব। 25 বছরের টেস্ট পদচারণায় ক্রিকেটারদের অর্জনকে খাটো করে দেখতে নারাজ সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি। বাংলাদেশের বর্তমান টেস্ট টিম কম্বিনেশন ভবিষ্যতে সাফল্য পাবে বলে বিশ্বাস করেন আরেক স্পিনার আব্দুর রাজ্জাক। আরও জানাচ্ছেন ফারহান ইহসান। 2000 সালের 26 জুন টেস্ট স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ দল। সে বছরই 10ই নভেম্বর প্রথমবারের মতো ক্রিকেটের গৌরবময়ী এই ফরম্যাটে খেলে বাংলাদেশ। সময়ের পরিক্রমায় পূর্ণ হয়েছে 25 বছর। টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তী উপলক্ষে বিসিবি আয়োজন করেছিল বিশেষ এক অনুষ্ঠানের। একই দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্টে ক্রিকেটের অনার্স বোর্ড চালু করেছে বিসিবি, যেখানে 2000 সাল থেকে এখন পর্যন্ত খেলা প্রত্যেক টেস্ট ক্রিকেটারের নাম, পাশাপাশি রয়েছে টেস্ট ক্যাপের নাম্বার এবং বছর। সময়ের হিসেবে 25 বছর লম্বা হলেও ক্রিকেটীয় বিবেচনায় এই সময়কে দীর্ঘ মানতে নারাজ সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। বাংলাদেশ ক্রিকেটে অনেক উত্থান পতনের মাঝেও টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনার কথা জানালেন তিনি। অন্যদের হিস্ট্রি যদি দেখা যায় 100 বছর, 80 বছর, 90 বছর, 150 বছরেরও আছে। তো সেই দিক থেকে বাংলাদেশ টিম আসলে ভালো মন্দ মিলিয়েই আসলে 25 বছর কেটেছে। যে একদম কিছু হয়নি সেটা বলা ভুল হবে, আবার একদম থেমে আছে এক জায়গাতে সেটাও বলা ভুল হবে। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিম আসলে রাইট ট্র্যাকে আছে। হ্যাঁ, 25 বছর আগে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে সবাইকে একত্রে পেয়ে আনন্দিত এক সময়কার স্টাইলিশ ওপেনার মেহরাব হোসেন অপি। সময়ের পরিক্রমায় টেস্ট ক্রিকেটে দেখছেন বেশ কিছু অর্জন। মুশফিকুর রহিম, যে কিনা আপনার টেস্ট ম্যাচে তার 3টি ডবল সেঞ্চুরি আছে, এরকম প্লেয়ারও প্রডিউস করতে পেরেছি, এটাও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা সাফল্য। তামিম ইকবালের লর্ডসের সেঞ্চুরির কথা আমরা ভুলে যাইনি। বাংলাদেশ প্রথম ক্রিকেটার হিসেবে তিনি লর্ডসের মাঠে সেঞ্চুরিটি করেছেন, এটাও বাংলাদেশের জন্য একটা বিরাট বড় প্রাপ্তি। সাকিব আল হাসানের মতো 3 ফরম্যাটের বিশ্বের সেরা অলরাউন্ডার পেয়েছে, এটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরাট প্রাপ্তি। টেস্ট ক্রিকেটের ধারায় আমার কাছে মনে হয় যে আমরা ধারাবাহিকতার দিক থেকে আমরা অনেক আপস অ্যান্ড ডাউনস ছিল, কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলছি। 25 বছর আগের টিম বাংলাদেশ যেমন চমক জাগা নিয়েছিল, একইভাবে বর্তমান টিমকেও প্রমিজিং মানেন আব্দুর রাজ্জাক। সাকিব তামিমদের অনুপস্থিতি থাকলেও টেস্ট সেটআপ নিয়ে আশাবাদী সাবেক এই বাহাতি স্পিনার। ভালো মন্দ মিলিয়েই হবে, খারাপও থাকবে, ভালোও থাকবে। তো এবং এটা ডিপেন্ড করে জেনারেশনের উপর। কিছু কিছু জায়গাতে আরও কিছু ইমপ্রুভমেন্ট হতে পারে, হওয়া সম্ভব। আমি শিওর যে আগামী 5 বছর পর দেখা যাবে আমাদের টিম এখন আমরা যে অবস্থাতে আছি এর থেকে আরও কিছু বেটার অবস্থাতে থাকবে টিম। ক্রিকেটের বনেদে এই ফরম্যাটে বাংলাদেশের প্রাপ্তি খুব একটা নেই।
25 বছরে 23 জয়ের বিপরীতে 111 ম্যাচে হার। তবে নতুন বোর্ডের অধীনে তরুণ ক্রিকেটার তৈরিতে একযোগে কাজ করবে বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়। একদিন এভাবেই উন্মোচিত হবে বাংলাদেশের আগামী সাফল্য। ফারহান ইহসান, এখন, ঢাকা। এখন বাজার শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্মাণ কাজ বন্ধ থাকায় বিআরটি প্রকল্প যেন গলার কাটা, নতুনভাবে মূল্যায়নের তাগিদ বিশেষজ্ঞদের। অনিয়মে জর্জরিত রাজধানীর বেশিরভাগ পাঠাগার, বাজেট খরচেই আসল উদ্দেশ্য, বরাদ্দের টাকা নিয়ে ৯/৬-এর অভিযোগ। হবিগঞ্জে স্কুল ভবন নির্মাণে অনিয়ম, ঢালাইয়ের মাত্র ৩ দিনে ধসে পড়েছে দ্বিতীয় তলার সিঁড়ি, দোষীদের শাস্তির দাবি। হত্যাচেষ্টার শঙ্কা, যুদ্ধবিরতির পরও আত্মগোপনে আয়াতুল্লাহ খামেনি, প্রকাশ্যে এসে হতে পারেন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। আর এই ছিল এখন বাজারের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।